ঈদের পরপর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোড়িত এবং আলোচিত ঘটনা হচ্ছে জেনারেল মাসুদের গ্রেপ্তার। সর্বশেষ খবর জানা গেল যে 5 দিনের রিমান্ড চাইবে মানব পাচার মামলায়। মালয়েশিয়ায় ভুয়া লোক পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলাও আছে, কিন্তু এইসব মামলাকে তোয়াক্কা করেননি জেনারেল মাসুদ। চাপাই পড়েছিল এবং অনেকে ভাবছিল যে 1/11 ঘটনা সম্ভবত আর সামনে আসবে না, এটা চাপা পড়ে যাবে। কিন্তু না দর্শক, দেখা গেল এই ঘটনা আবার নতুন করে সামনে চলে আসলো এবং রাজনীতির নতুন আলাপ আলোচনা এখন সামনে চলে এসছে এবং রীতিমতো এর নানা দিক নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। প্রশ্ন হচ্ছে, কে এই জেনারেল মাসুদ? একদিকে জিয়া পরিবারের সঙ্গে তার আত্মীয়তা আছে, সেই কথাটিও বাংলা ট্রিবিউনের এক আলোচনায় দেখছি যে পারিবারিকভাবে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মীয়। তার ছোট ভাই সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই। এই সম্পর্কের জেরে তার পদোন্নতি এবং প্রভাব বিস্তারের বিষয়টি নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। অবসরের পর তিনি জনশক্তি রপ্তানি এবং রেস্টুরেন্ট ব্যবসায় জড়ান। মালয়েশিয়ার শ্রম বাজারে কারসাজি এবং প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের 25শে আগস্ট মাসুদ উদ্দিন চৌধুরী সহ 33 জনের বিরুদ্ধে 100 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। এখন দীর্ঘ সময়, এমনকি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় ফেনীর মহিপালে গুলিতে 11 জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর অন্যতম আসামি ছিলেন এই মাসুদ উদ্দিন চৌধুরী। দীর্ঘ সময় গ্রেপ্তার এড়িয়ে যাওয়ার পর অবশেষে তার আটক হওয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 1/11 নেপথ্যের কারিগর হিসেবে পরিচিত এই সাবেক জেনারেলের গ্রেপ্তার এখন শুধু একটি আইনি ঘটনা নয়, বরং বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আবার নতুন করে সামনে আসলো, যেখানে তার পৃষ্ঠপোষক কারা? আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং জাতীয় পার্টি। তারা মিলে মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রতিষ্ঠিত করেছেন, তাকে কূটনীতিক বানিয়েছেন, তাকে রাজনীতিক বানিয়েছে। অস্ট্রেলিয়ায় লম্বা সময় ধরে 1/11 বিদায় নেওয়ার পর আওয়ামী লীগ সরকারের সময় বা তৎকালীন মহিউদ্দিন ফখরুদ্দিনের সময় 2 বছর এবং তারপর শেখ হাসিনার সময় লম্বা সময় তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বা হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। তারপর সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে যুক্ত হন, জাতীয় পার্টিতে, এবং ফেনী 3 আসন থেকে সম্ভবত 2বার তিনি এমপি নির্বাচিত হন জালিয়াতির ভোটের মাধ্যমে। কিন্তু এত কিছুর পরও পার পাননি। লম্বা সময় ধরে তিনি চুপচাপ ছিলেন। রাজধানীর বারিধারা ডিএইচএস এর বাসায় তিনি চুপচাপ ছিলেন। মনে করা হচ্ছিল যে তার অধ্যায় বোধহয় চাপা পড়ে গেছে, এটি সামনে আসবে না। কিন্তু ঠিকই মহানগর ডিবি পুলিশ রাতের বেলা তাকে গ্রেপ্তার করেছে। সেই গ্রেপ্তারের দৃশ্য নিশ্চয়ই দর্শক আপনারা দেখেছেন। তার বিরুদ্ধে অন্তত 5টি মামলা রয়েছে, ডিবি প্রধান ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন। 2007 সালের 11 জানুয়ারির সেই নাটকীয় রাজনৈতিক পরিবর্তন, যা 1/11 নামে পরিচিত, বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করে। এটা বাংলা ট্রিবিউনের রিপোর্ট। জরুরি অবস্থা জারি এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পেছনে যেসব সামরিক কর্মকর্তার প্রভাব বিস্তার করেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছেন এই মাসুদ উদ্দিন চৌধুরী। তখন কথিত ছিল তিনি ছিলেন নাটের গুরু। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি কার্যত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ছিলেন। এই কমিটির মাধ্যমে যৌথ বাহিনী পরিচালিত দেশের শীর্ষ রাজনীতিক এবং ব্যবসায়ীদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং দুর্নীতির মামলায় জড়ানোর প্রক্রিয়া চালানো হয় এবং -2 ফর্মুলা অন্যতম কারিগরও তিনি। তার নেতৃত্বে যেই একটা টিম, তখনকার ডিজিডিএফআই, তারা যে কাজটি করেছিল, আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ রাজনীতিকদের মধ্যে ভাঙন তৈরি করেছিল। যেমন মান্নান ভূঁইয়া, ওই সময় মেজর হাফিজ, এখন যিনি স্পিকার, তাকে সহ অনেককে নতুন বিএনপি করার চেষ্টা করা হয়েছিল। সাইফুর রহমান ছিলেন তার নেতৃত্বে। এবং অন্যদিকে আওয়ামী লীগের মধ্যে তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত,
তাদেরকে সংগঠিত করেছিল এই মাসুদউদ্দিন চৌধুরীর নেতৃত্বে যে ডিজিএফ এর রাজনৈতিক সেল তারা। সেই সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা এবং বিএনপি নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। বিশেষ করে গোয়েন্দা হেফাজতে নিয়ে তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের মুখ্য ভূমিকা পালন করেছিল জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। শেষ পর্যন্ত অবশ্য বিএনপি এবং আওয়ামী লীগ ভাঙন সম্ভব হয়নি, কারণ এখানে ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ ছিল। সেই হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত জেনারেল মঈনুদ্দিন তার রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। তারা পশ্চাৎপসরণ হয় এবং তারপর বলা যায় যে তারা গুটিয়ে যায়। এবং জেনারেল মাসুদ, ওই সময় ব্রিগেডিয়ার বারী, অনেকেই তারা রাজনৈতিক আশ্রয় নিয়ে বিদেশে পালিয়ে যায়। এখনো তারা বিদেশে পলাতক অবস্থায় আছে। ওই সময় যারা ডিজিএফ এর মুখ্য ভূমিকা পালন করেছিল তারা এখন দেশে কেউই নেই। স্বয়ং জেনারেল মঈনী মানে মাসুদউদ্দিন চৌধুরীর ইতিহাস হচ্ছে 1975 সালের 1 মে বাংলাদেশের সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 2007 সালের 11 জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়, তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের প্রধান জিওসি ছিলেন। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। তিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবেও দায়িত্ব পালন করেন। সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী তার অধীন সেনা ব্যাটালিয়নের সহযোগিতায় বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেন। এরপর তখনকার সেনাপ্রধান মঈনু আহমেদ তার স্মৃতিচারণ নিয়ে যে বই লিখেছেন, সেখানে বলেন 3 বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং ডিজিএফ এর ব্রিগেডিয়ার জেনারেল বারী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাধ্য করেন ভাষণ দিতে এবং বলতে গেলে ক্ষমতা দখল করেন এই জেনারেল মঈন। তার পেছনে যে পরিকল্পনাকারী তিনি ছিলেন জেনারেল মাসুদ। এক পর্যায়ে তার সঙ্গে জেনারেল মঈনু আহমেদের মতবিরোধ দেখা দেয়। 2008 সালের 2রা জুন তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদে এবং 8ই জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর একই বছর 2রা সেপ্টেম্বর তাকে অস্ট্রেলিয়ার বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2008 সালের 4 নভেম্বর তিনি হাই কমিশনার হিসাবে অস্ট্রেলিয়ার দায়িত্ব গ্রহণ করেন। 2011 সালের 29 জুন তার চাকরির মেয়াদ শেষ হলো। পরবর্তীকালে একাধিকবার তার চাকরির মেয়াদ বাড়ানো হয় এবং 2014 সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন এবং প্রথমে অন-11 সরকার, তারপরে শেখ হাসিনা সরকার পৃষ্ঠপোষকতা করে এই জেনারেল মাসুদ। তো শেষ পর্যন্ত জেনারেল মাসুদ এত নাটকীয় ঘটনার মধ্যে আবর্তিত হবার পরও শেষ রক্ষা হয়নি। এখন তিনি বন্দী, তার বিরুদ্ধে মামলা হবে পরিষ্কার, রিমান্ড চাওয়া হয়েছে। নিশ্চয়ই আরো মামলার নানা দিক ইতিমধ্যে সামনে চলে আসবে দর্শক।